দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, একটা ভালো খবর দিয়ে শুরু করি আজকের আলোচনাটা। সেটা হচ্ছে ইরান বিরাট একটা বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে নতুন করে, অর্থাৎ নতুন করে ইরান গ্যাসের একটি খনি পেয়েছে। সেই খনিতে বিপুল পরিমাণে গ্যাস আছে যা উত্তোলন করা যাবে। এদিকে আমেরিকা তো ইরানের উপরে ব্যাপক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, সোমবার এই ঘোষণা দেবে। এই প্রেক্ষাপটেই ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসিন রেজাই তিনি সুস্পষ্ট করে বলেছেন, যদি হরমুজ প্রণালীতে মার্কিন ব্লকেড অব্যাহত থাকে তাহলে এক ফুটা তেলও এই হরমুজ প্রণালীতে পরিবহন করতে দেওয়া হবে না। তারপর একদম টোটালি কলাপস করে দেবে। আমেরিকা যেমন ইরানের বিরুদ্ধে প্রচন্ড নিষেধাজ্ঞা দেবে, তেমনি ইরানও হরমুজ প্রণালীতে এক ফোঁটা তেল যেতে দেবে না। তাহলে কি হবে? পৃথিবীটা অচল হয়ে যাবে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে যে পথ দেখিয়েছে, এই পথে জাহাজ চলাচল করতে হবে, ইরানের সেই দেখানো পথে চীনের জাহাজগুলো চলাচল করছে। এটা কিন্তু ভেরি বিগ মেসেজ। ইরান এবং আমেরিকার মধ্যে যখন প্রচন্ড রকমের উত্তেজনা, বিশেষ করে নিষেধাজ্ঞা, নতুন নিষেধাজ্ঞার ব্যাপার নিয়ে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের সাথে আলোচনায় বসা ছাড়া আমেরিকার সামনে কোনো দ্বিতীয় বিকল্প, কোনো পথ খোলা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? ইরান এবং আমেরিকার মধ্যে কি আবার নতুন করে আলোচনা শুরু হবে? কি মনে হয় সুপ্রিয় দর্শক? এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম একটা ভালো খবর দিয়েই শুরু করি বলেছিলাম, এবার সেটা বিস্তারিত বলি। ইরানের দক্ষিণাঞ্চলে ফার্স প্রদেশ নামে একটা প্রদেশ আছে। এই প্রদেশে একটা বিরাট বিশাল গ্যাসের খনি পাওয়া গেছে। ফার্স প্রদেশেই সম্ভবত সিরাজ শহর অবস্থিত, কবি হাফিজ সিরাজের যে শহর। তো এই ফার্স প্রদেশে একটা বিরাট বিশাল গ্যাসের খনি পাওয়া গেছে। এই গ্যাসের খনিতে টোটাল গ্যাস মজুদ আছে প্রাথমিক এখন পর্যন্ত যে হিসাব, তাতে 7.5 ট্রিলিয়ন কিউবিক ফিট। এর ভেতরে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ প্রায় 6 ট্রিলিয়ন কিউবিক ফিট। আমি বলি এটা কিন্তু এখনো শেষ কথা না, এটা প্রাথমিক, আরো বাড়তে পারে। কারণ কাতার এই যে নর্দার্ন গ্যাস ফিল্ড থেকে, কাতারের যে নর্দার্ন গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করে, এটা 1971 সালে আবিষ্কৃত হয়েছিল। যখন আবিষ্কার হয় তখন বলা হয়েছিল যে 300 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস এখানে আছে। পরবর্তীতে সেটা বাড়তে 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 900 ট্রিলিয়নের বেশি গ্যাস মজুদের খবর পাওয়া গেছে। তো সেক্ষেত্রে ইরানের এই যে গ্যাস মজুদের যে খনির যে খবর পাওয়া গেল, এখানে হয়তো ভবিষ্যতে বা পরে বাড়তেও পারে, দেখা যাক। আমি জানার চেষ্টা করলাম যে এই যে পরিমাণে গ্যাস এই একটা গ্যাস ফিল্ডে মজুদ আছে, এই গ্যাস ফিল্ডে মজুদ এই গ্যাসের দাম কত এবং এটা আসলে কি সাইজের গ্যাস ফিল্ড। তথ্য ঘেটে যা পেলাম সেটা হচ্ছে মাঝারি, একদম ছোট নয়, মাঝারি সাইজের একটা গ্যাসের ফিল্ড, বেশ ভালোই, একদম কম না, ভালোই। বর্তমান যে বাজার মূল্য, বিশেষ করে ইউরোপের যে বাজার মূল্য, তাতে প্রায় এই খনিতে যে গ্যাস আছে তাতে প্রায় $100 বিলিয়ন গ্যাস আছে। তবে ইরান যেহেতু বেশ কম দামে গ্যাস এবং তেল বিক্রি করে থাকে, সেই কারণে এটা 16-17 থেকে 20-25 বিলিয়ন ডলারের গ্যাস বিক্রি হতে পারে এই খনি থেকে। তো এটা এইরকম একটা যুদ্ধ পরিস্থিতির ভেতরে নিশ্চয়ই ইরানের জন্য একটা ভালো খবর। এদিকে ইরানের পক্ষ থেকে আর একটা ঘটনা হয়েছে। ব্রিটেনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হ্যাক করেছে ইরানি হ্যাকাররা। বলা হচ্ছে ইরানি হ্যাকাররা
হ্যাক করেছে এবং টানা চতুর্থ দিনের মতো এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। তার মানে এমনভাবে হ্যাক করেছে যে হ্যাকিং আর ঠিক করতে পারছে না। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ইরান এই সাইবার যুদ্ধে বেশ ভালো অগ্রগতি অর্জন করেছে। ব্রিটেনের মতো একটা উন্নত প্রযুক্তির দেশের একটা বিদ্যুৎ কেন্দ্র যদি আজ 4 দিন পুরোপুরি বন্ধ থাকে, তাহলে এই ব্রিটেনের আর কোন কোন সংস্থা ইরানি হ্যাকারদের থেকে নিরাপদ? আরও মজার খবর কি জানেন? আরও মজার খবর হচ্ছে আমেরিকার কয়েকটি ওয়াটার স্ট্রাকচার, পানি বিষয়ক অবকাঠামো, অর্থাৎ হতে পারে পানি পরিশোধন কেন্দ্র বা এই ধরনের অন্য কোনো কেন্দ্র, সেই রকম কেন্দ্র হ্যাক করেছে ইরানি হ্যাকাররা। এবং তাতে আমেরিকার যে 50টি স্টেট, তার ভিতরে 12টি স্টেট এই হ্যাকিংয়ের কবলে পড়েছে এবং তার প্রভাব 12টি স্টেটে পড়েছে। তার মানে ইরানি হ্যাকাররা আমেরিকাতেও ভালো রকমের একটা সাইবার হামলা চালিয়েছে, হ্যাকিং করে দিয়েছে। আমেরিকা এবং ব্রিটেনের মতো উন্নত প্রযুক্তির দেশ, উন্নত দেশ, তাদের উপরে যদি ইরান এই রকমের সাইবার হামলা চালায়, তাহলে বাস্তব যুদ্ধের ক্ষেত্রে তারা কোন ধরনের সক্ষমতা রাখে সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। এদিকে সোমবার 24 আগস্ট আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন, কঠোরতম নিষেধাজ্ঞার ঘোষণা দেবে। এই ব্যাপারে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই তিনি বলেছেন যে ইরান তাদের ইচ্ছা শক্তি দিয়ে, তাদের প্রতিরোধের ক্ষমতা দিয়ে, সক্ষমতা দিয়ে এই নিষেধাজ্ঞা মোকাবেলা করবে এবং আঞ্চলিক কোনো দেশ যদি এই নিষেধাজ্ঞার ব্যাপারে আমেরিকাকে সাহায্য করে, তাহলে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একদম পরিষ্কার হুঁশিয়ারি। এর পাশাপাশি তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে যদি মার্কিন ব্লকেড অব্যাহত থাকে, তাহলে ইরান হরমুজ প্রণালী দিয়ে 1 ফোঁটা তেল পরিবহনের সুযোগ দেবে না। মহসিন রেজাই এই কথা বলছেন এবং ব্লকেডকে আমেরিকার সাথে রিলেট করছেন এই কারণে যে আমেরিকা যখন যুদ্ধে না পেরে ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে এবং নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে শাস্তি দেবে বলে ঠিক করেছে, তখন মহসিন রেজাই বলছেন যে হরমুজ প্রণালীতে ব্লকেড যদি না তুলে নেয়, তাহলে 1 ফোঁটা তেলও যেতে দেওয়া হবে না। তার মানে ইরান পাল্টা ব্যবস্থা নিল। হরমুজ প্রণালীতে ব্লকেড থাকা আর ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা দেয়া সবই এক গাছেরই ফল। তো তাই যদি হয়, মহসিন রেজাই বলছেন যে ব্লকেড অব্যাহত থাকলে 1 ফোঁটা তেল যেতে দেবে না। তার মানে ইরানও কার্যত আমেরিকা বা আরো বিভিন্ন দেশের বিরুদ্ধে তেলের নিষেধাজ্ঞা দিল। এদিকে ইরান যে পথ দেখিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে, সেই পথ দিয়েই চীনের জাহাজ তেল পরিবহন করছে, আসা যাওয়া করছে সেই পথ দিয়ে, আমেরিকার দেখার পথে না। তার মানে এখানে আর একটা মেসেজ আছে চীনের পক্ষ থেকে যে ইরান যা বলেছে ওইটা রাইট, আমেরিকা যা বলছে সেটা ভুল। আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি পাকিস্তানের সেনাপ্রধান ইরান সফরে যাবেন। বোঝাই যাচ্ছে ইরান আমেরিকার মধ্যকার কূটনৈতিক বিষয় নিয়েই আলাপ আলোচনা করতে তিনি যাবেন। তবে এই জায়গায় আমি একটা কথা বলে রাখি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তিনি সুস্পষ্ট করে বলেছেন, আমেরিকার সামনে আলোচনা করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তার মানে আমেরিকা ইরানের উপর যে নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে চায় এবং আরো অনেক কিছু করে ইরানকে কোণঠাসা করতে চায়, সেগুলো করে কিছুই হবে না, কিছুই পারবে না। আব্বাস আরাকচি আর একটা কথা বলেছেন, তিনি বলেছেন ইরানের কাছে যুদ্ধে হেরে আমেরিকা এমন বেপরোয়া আচরণ করছে। কি সেই বেপরোয়া আচরণ? সেই বেপরোয়া আচরণ হচ্ছে ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা। তবে ইরানের সব পক্ষ থেকে, সব পর্যায় থেকে একটা কথাই বলা হচ্ছে, আমেরিকা যত কঠিন নিষেধাজ্ঞা আরোপ করুক না কেন, বাস্তব কথা হচ্ছে ইরানের জনগণ, ইরানের সামরিক বাহিনী এই ধরনের নিষেধাজ্ঞা দেখে অভ্যস্ত, এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে অভ্যস্ত। অতএব আমেরিকা যত যাই কিছু নিষেধাজ্ঞা দিক না কেন,
ইরান সেটা মোকাবেলা করতে পারবে। আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি, তাতে সত্যিকার অর্থেই সামান্য একটু কাজ বাকি। অর্থাৎ ইরান যদি এখন যে শক্ত অবস্থানে আছে, এই শক্ত অবস্থান ধরে রাখতে পারে, আর কিছুদিনের ভিতরে অবশ্যই আমেরিকাকে নতজানু হতে হবে। তাদেরকে তেল নেওয়ার প্রয়োজন আছে, তাদের সারা বিশ্বের কাছে জবাবদিহি করার প্রয়োজন আছে। আজ নয় কাল, কাল নয় পরশু করতেই হবে জবাবদিহি। চেপে ধরবেই ডোনাল্ড ট্রাম্পকে, তখন কি করবে? অতএব তেলের বাজারে হাহাকার তো পড়েছে, তেলের দাম বেড়েই চলেছে, কিন্তু যদি সত্যিকার অর্থে বিশ্ব অর্থনীতি ম্যানেজ করে নিতে হয়, তাহলে তেলের দাম কমাতে হবে, তেলের সাপ্লাই বাড়াতে হবে। এই তেলের দাম কমাতে হবে এবং তেলের সাপ্লাই বাড়াতে হবে, এই দুটো কাজ করতে গেলে অবশ্যই ইরানের সাথে একটা আপোষ সফায় আসতে হবে। আর আপোষ সফায় আসতে হলে ইরানের সুবিধা দেখতেই হবে। তো সেই কাজের জন্য আমি মনে করি যে ইরান যদি আর কিছুদিন তার এই শক্ত অবস্থান ধরে রাখতে পারে, তাহলে এই সফলতা একেবারে অসম্ভব কিছু না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই মতামত, যে আমেরিকা ব্লকেড দিয়ে রেখেছে এবং নিষেধাজ্ঞা ইরানের উপর আরোপ করবে। এই প্রেক্ষাপটে মহসিন রেজাই বলেছেন যে আমেরিকা যদি ব্লকেড অব্যাহত রাখে হরমুজ প্রণালীতে, অর্থাৎ ব্লকেড দিয়ে রাখে, তাহলে ইরান এমন ব্যবস্থা নেবে যার প্রেক্ষাপটে এক ফোঁটা তেলও আর পরিবহন করা যাবে না হরমুজ প্রণালী দিয়ে। প্রশ্ন হচ্ছে, বা আপনাদের কাছে মতামত যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে মহসিন রেজাইর এই বক্তব্য ইরান বাস্তবায়ন করতে পারবে কিনা, অর্থাৎ হরমুজ প্রণালীতে এক ফোঁটা তেল পরিবহন হবে না। ইরান যদি অনুমতি না দেয়, এইরকম একটা প্রেক্ষাপট কি তেহরান সৃষ্টি করতে পারবে, ধরে রাখতে পারবে? আসসালামু আলাইকুম। অনেক বড় একটা সুসংবাদ নিয়ে এসেছি আজকের লাইভে। সেই সুসংবাদ দেওয়ার আগে একটা ব্রেকিং সংবাদ জানিয়ে দেই, তারপরে বিস্তারিত জানাবো। এই সময়ের মধ্যে বিরল ঘটনা, 8টা মুসলিম দেশ একসাথে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। ইসরায়েল সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের E1 নামক একটি এলাকা জোর করে দখল করে ইহুদিদের জন্য বসতি নির্মাণ করতে চাইছে। এই জায়গাটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকাও চায় না এই জায়গাটি এভাবে ইসরায়েল জবরদখল করুক। কেন E1 গুরুত্বপূর্ণ? কারণ এই যে E1 লেখা জায়গাটা, এটা যদি ইসরায়েল দখল করে তাহলে পশ্চিম তীর 2 ভাগে ভাগ হয়ে যাবে এবং জেরুজালেমের সাথে পশ্চিম তীরের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ একটা মানুষের গলা যেমন বডির সাথে মাথার সম্পর্ক রাখে, এই E1 জায়গাটা এরকম গুরুত্বপূর্ণ। পশ্চিম তীরের বিভিন্ন জায়গা প্রতিনিয়ত দখল করছে ইসরায়েল। শেষ পর্যন্ত এমন একটা জায়গায় যে হাত দিয়েছে যার মাধ্যমে জেরুজালেম, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের সাথে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের সম্পর্ককে ছেদ করে দিতে চাইছে ইসরায়েল। এর বিরুদ্ধে আওয়াজ উঁচু করেছে 8টি মুসলিম দেশ। কারা সেই মুসলিম দেশ? এই তালিকায় রয়েছে তুরস্ক, এই তালিকায় রয়েছে মিশর, এই তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং আরব আমিরাত। এই দেশগুলো একসাথে বসে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। তারা বলেছে ইসরায়েল এইভাবে ফিলিস্তিনের জেরুজালেমের ভূখণ্ড দখল করবে, এটা কোনো আরব রাষ্ট্র, কোনো মুসলিম রাষ্ট্র মেনে নেবে না। কিন্তু এইসব নিন্দাবাদে কি ইসরায়েলকে থামানো যাবে? সম্ভবত না। তারপরও শত মতভেদ ভুলে সবগুলো মুসলিম গুরুত্বপূর্ণ দেশ একসাথে হয়েছে, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। কিন্তু কিন্তু নিন্দা প্রস্তাবে তো আর দখলদারিত্ব বন্ধ করা যায় না। কি করা যাবে সে বিষয়ে কথা বলবো। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, খালি সুসংবাদ শুনি, কোনো কাজ তো হয় না। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং সংবাদ বলি, তারপর সুসংবাদে আসব। গাজার ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা ঘুড়ি বানাচ্ছে কাগজ দিয়ে, পলিথিন দিয়ে। বাংলাদেশেও আমরা ছোটবেলা ঘুড়ি উড়িয়েছি। এই ঘুড়ির কয়েকটা গাজার বাইরে গিয়েছে। তাতে নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ, তারা কঠোর হুঁশিয়ারি ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে। এটা নাকি যুদ্ধ ঘোষণার সামিল। পলিথিনের ছিঁড়া পলিথিনের ঘুড়ি।
বলছে ফিলিস্তিনের গাজা থেকে কোনো কিছু, এমনকি কাগজে তৈরি প্লেনও যদি আসে, সেটাও নাকি যুদ্ধ ঘোষণার সামিল। মানে বাচ্চারা প্লেন তৈরি করে না, আমরা ছোটবেলা কাগজ দিয়ে এরকম প্লেন তৈরি করে উড়াতাম, কাগজের প্লেন কিংবা ঘুড়ি নিয়েও আতঙ্কে ভুগছে নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর জন্য কোনো কাগজের ঘুড়ি আসবে না, সত্যিকার ঘুড়ি রেডি করছে তুরস্ক। যেই সুসংবাদটা দিতে চেয়েছিলাম সেটাই নিয়ে আসছি। মুসলিম বিশ্বের প্রথম নিজস্ব নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে তুরস্ক। সেই এয়ারক্রাফট ক্যারিয়ার কখন সার্ভিসে আসবে সেটা একটা বড় প্রশ্ন ছিল। দেখুন তো, এইরকম একটা বিমানবাহী যুদ্ধজাহাজ যদি ভূমধ্য সাগরে দাপটের সাথে চলাচল করে, যদি এইরকম একটা বিমানবাহী রণতরী রওনা দেয় সিরিয়ার তার্তুস বন্দরে, লেবাননের বৈরুত বন্দরে, কিংবা গাজার কাছে আল আরিশ বন্দরে, পরিস্থিতিটা কেমন হবে? এই যুদ্ধ জাহাজ থেকে যদি তুরস্কের তৈরি স্টিলথ আনম্যান্ড ড্রোন আকাশে ওঠে, যেটা একটা খিজিল এলমা ড্রোন, যেটা একই সাথে স্টিলথ, দেখা যায় না, এবং এই ড্রোনটার ভেতরে রয়েছে ফাইটার জেটের ইঞ্জিন, জেট ইঞ্জিন। দিন গুনছে তুর্কিরা কবে এই যুদ্ধজাহাজ সমুদ্রে নামবে। তবে আজকেই তার ঘোষণা দেয়া হয়েছে। তুরস্কের একজন মিলিটারির এডমিরাল তিনি ঘোষণা দিয়েছেন কবে নামছে এই জাহাজ। SİHA gemimiz ama uçak gemimiz de yapılıyor. Bunu biliyoruz. Ne aşamadayız efendim? Milli uçak gemimiz ne zaman bitecek? Milli uçak gemimiz şu anda çok iyi bir inşaat süreci içerisinde. Önümüzdeki sene 27 Eylül 2027 tarihinde milli uçak gemimiz denizde buluşacak. Bizim bu তুরস্কের এডমিরাল বলছে আমাদের জাতীয় প্রতিরক্ষা যে রণতরী সেটা খুব দ্রুত গতিতে নির্মাণ কাজ চলছে। আমি আপনাকে তারিখ লিখে দিচ্ছি, আগামী বছর 2027 সালের 29 সেপ্টেম্বর এই বিমানবাহী রণতরী ভূমধ্য সাগরে নামবে। 29 সেপ্টেম্বর। আজকে কত তারিখ? আগস্টের 23 তারিখ, এক বছর সময়। এবং এই জাহাজে তুরস্কের তৈরি করা অনেকগুলো ফাইটার জেট থাকবে। তবে কান ফাইটার জেট আরো এক বছর পরে আসছে 2028 সালে। এখন খিজিল আলমা দিয়েই শুরু হবে। খিজিল আলমা রেডি হয়ে গিয়েছে। এটা শুধু তুরস্কের নয়, এটা শুধু মুসলিম বিশ্বের নয়, এটা সারা বিশ্বের প্রথম জেট ইঞ্জিনে তৈরি হেভি ড্রোন। আমাদের কিছু দর্শক অতিরিক্ত অস্থির, তারা মনে করে এখনই কেন কিছু হয় না, আজকেই কেন কিছু হয় না। পৃথিবীতে কোনো পরিবর্তন হঠাৎ করে হয়ে যায় না, প্রত্যেকটি পরিবর্তনের পেছনে দীর্ঘ সময় লাগে। একজন মা সন্তানের হাসি দেখার জন্য 10টি মাস পেটে সন্তানকে নিয়ে অপেক্ষা করে। পৃথিবীর এমন কোনো ধনী মা নেই যে বলবে যে আমার 10 মাস ধৈর্য ধরার সময় নেই, কত কোটি টাকা লাগে বলো, আমি 1 মাসেই সন্তান চাই। সম্ভব? এমন কোনো ল্যাব তৈরি হয়েছে 1 মাসে মানব শিশু তৈরি করবে? যদি একটা মানব শিশুর জন্য 1 বছর সময় লাগে, তাহলে একটা রাষ্ট্রকে তৈরি করতে কিংবা একটা রাষ্ট্রকে ভাঙতে সময় লাগবে। প্রস্তুতির প্রয়োজন আছে। 2027-এ আসছে তুরস্কের এয়ারক্রাফট ক্যারিয়ার। 2027-এই তুরস্ক সেই এয়ারক্রাফট ক্যারিয়ারে নিয়ে আসছে খিজিল আলমা। 2028 সালে আসছে কান। তুরস্ক পারমাণবিক সাবমেরিন তৈরি করছে। ইসরায়েলের পারমাণবিক সাবমেরিন নেই, ইসরায়েলের এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, বানানোর মতো ইকোনমি নেই, বানানোর মতো টেকনিক্যাল ক্যাপাসিটি নেই। সুতরাং এমনভাবে ঘেরাও করা হচ্ছে যাতে কোনো দিক থেকে কোনো সহযোগিতা পাবে না। প্রিয় দর্শক, যারা অনেক হতাশ তাদেরকে একটা মানচিত্র দেখাতে চাই।
মাত্র 2-3 বছর আগে এই ধরনের একটা মানচিত্র হবে এটা কেউ কল্পনাও করেনি। বাশার আল আসাদের সৈন্যদের অত্যাচারে, বিভিন্ন মিলিশিয়াদের অত্যাচারে এবং রাশিয়ার মতো একটা পরাশক্তির অত্যাচারে সিরিয়ার মুসলমানরা 1 কোটি মানুষ দেশ ছেড়েছিল এবং কয়েক মিলিয়ন মানুষ তুরস্কের সীমান্তে ইদলিবে ছিল। আজকে অল্প কয়েকদিনের মধ্যে মানচিত্রটা কিভাবে বদলে গিয়েছে, আর একটু অপেক্ষা করেন। 2030, 2035, এতদিনও হয়তো লাগবে না, তার আগেও অনেক কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে ইনশাল্লাহ। তুরস্ক আজকে আরেকটা ঘোষণা দিয়েছে যে তুরস্ক শুধুমাত্র নিজেদের জন্য না, একা না, তুরস্ক একই সাথে 72টা যুদ্ধ জাহাজ তৈরি করছে, 72। তার মধ্যে 46টা যুদ্ধ জাহাজ নির্মাণের কাজ চলছে। এবং তুরস্ক শুধুমাত্র নিজেদের জন্য যুদ্ধ জাহাজ তৈরি করছে না, তুরস্ক অনেকগুলো মিত্র দেশের জন্য তৈরি করছে। এই মুহূর্তে তুরস্কের যে তেরসহানে অথবা জাহাজ নির্মাণ যে ওয়ার্কশপ, সেখানে যুদ্ধ জাহাজ তৈরির কাজ চলছে তুরস্কের জন্য 36টি। এছাড়া তুরস্কের মিত্র দেশ কাতারের জন্য, পাকিস্তানের জন্য, ইন্দোনেশিয়ার জন্য, তুর্কমেনিস্তানের জন্য, মালয়েশিয়ার জন্য, নাইজেরিয়ার জন্য তুরস্ক যুদ্ধ জাহাজ তৈরি করছে। শুধু মুসলিম দেশ নয়, ইউক্রেন, রোমানিয়া, পর্তুগালের জন্য তুরস্ক যুদ্ধ জাহাজ তৈরি করছে। একটা অনেক বড় প্রিপারেশন চলছে। তবে পরবর্তী বড় যুদ্ধটি হবে তুরস্কের নিজস্ব পরিকল্পনায়, নিজস্ব টাইমিং এ। আমার আপনার কারো কথা শুনে তুরস্ক মাথা গরম করে একটা অন্যের ফাঁদে পা দিবে না, অন্যের খেলায় খেলবে না। এখানে একটা ইম্পর্টেন্ট নিউজ জানাই, আজকে নেতানিয়াহু শুধুমাত্র ঘুড়িকে নিয়েই টেনশন করেনি। আজকে নেতানিয়াহু একটা বক্তব্য দিয়েছে, তাতে বলেছে ইসরায়েলের হাতে F-35 ফাইটার জেট আছে, কিন্তু F-35 ফাইটার জেট থাকলেই ইসরায়েল নিরাপদ থাকতে পারছে না, কারণ বিশ্বজুড়ে ড্রোন টেকনোলজি অনেক বড় আতঙ্ক তৈরি করছে। নেতানিয়াহু বলছে আমাদের F-35 গুলো যেভাবে অ্যাটাক করতে পারে, ছোট ছোট ড্রোন গুলো সেভাবে প্রিসিশন অ্যাটাক করতে পারে। আমরা এই পরিস্থিতি দেখেছি ইউক্রেনে, আমরা একই পরিস্থিতির শিকার হয়েছি লেবাননে, এবং আমরা আতঙ্কে আছি গাজাবাসীর হাতে যদি এই ধরনের ড্রোন চলে আসে তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। সেজন্য নেতানিয়াহু বলছে আমি নির্দেশ দিয়েছি যেখানেই ড্রোন নির্মাতা দেখা যাবে, ড্রোনের অপারেটর, ড্রোনের পরিচালক, যাকেই পাওয়া যাবে তাকেই অ্যাটাক করতে হবে। তবে নেতানিয়াহু এখন ঘুড়ি নিয়ে আতঙ্কে আছে। আমরা ফেরাউনের কথা মনে করতে চাই। ফেরাউন যখন খবর পেয়েছিল যে বনি ইসরায়েলের ঘরে এমন এক সন্তান আসছে যেই সন্তান তার রাজত্ব ধ্বংস করবে, কত অসংখ্য নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে, কিন্তু ঠিকই হজরত মুসা আলাহিসাল্লামের জন্ম হয়েছে। আল্লাহর কি কুদরত, এই মুসা আলাহিসাল্লামকে আল্লাহ ফেরাউনের ঘরে বড় করেছে, ফেরাউন নিজের হাতে লালন পালন করেছে, তার সাম্রাজ্য যে ধ্বংস করবে। সবকিছুর একটি সময় আছে। পশ্চিম তীরের গাজার মানুষের অবর্ণনীয় কষ্ট, এটা বলে বোঝানোর কোনো শেষ নেই। আজকেও গাজায় বিমান হামলা চালানো হয়েছে, আজকেও গাজায় 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে ফিলিস্তিনিরাও পাল্টা প্রতিরোধ করছে যেখানেই সুযোগ পাচ্ছে। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্পে হামলা করেছে, সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে একটা রাইফেল কেড়ে নিতে চেয়েছে এক ফিলিস্তিনি, এবং না পেরে এক মিলিটারিকে ছুরিকাঘাত করেছে। সেই ইসরায়েলি সেনা সদস্য আহত হয়েছে, নিহত হয়েছে কিনা এখন পর্যন্ত তথ্য পাইনি। প্রিয় দর্শক, যখন ইসরায়েল অনেক হুমকি ধামকি দিচ্ছিল তুরস্ককে, তুরস্ক এগুলোকে কোনো পাত্তা দিচ্ছে না। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান 50টা তাঁবু গাড়ার নির্দেশ দিয়েছে।